আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 2 নাম্বার পার্ট। তো প্রথম পার্টটি যারা এখনো দেখেননি তারা আমার চ্যানেলটাকে দেখে আসুন। তো চলুন এবার গল্প শুরু করা যাক। আঙ্কেল, এত বড় মেয়েকে মারতে কি আপনার সামান্য লজ্জা করেনি? জুবাইদ আবারও অপ্রস্তুত বোধ করলেন। এভাবে মেহমানের সামনে পড়ে যাবেন বুঝতে পারেননি, তারপরও নিজেকে এগিয়ে রাখাটাই আসল ব্যাপার, তাই বললেন ও বেয়াদবি করেছে তাই মেরেছি, শুধু শুধু হাত তুলিনি। স্নিগ্ধ বিরক্ত হলো এমন একটা কথা বলাই সে আবারও গম্ভীর গলায় বলল, একটা মানুষ যখন অন্য মানুষকে সঠিক জবাব দেয় তখন সেটাকে বেয়াদবি কিংবা উঁচু গলায় কথা বলে না, তাই ভেবেচিন্তে সব কাজ করবেন। সন্তানের গায়ে হাত না তুলে তাকে বুঝিয়ে শুনিয়ে শাসন করুন, আশা করি বুঝতে পেরেছেন। বলে জোনাকির হাত ধরে সেখান থেকে নিয়ে চলে আসলো। হঠাৎ এমন হয় জোনাকি অবাক হলো, সে এতক্ষণ তাকিয়েছিল স্নিগ্ধর দিকে, কি সুন্দর করে কথা বলে, কত সুন্দর তার কথা বলার ধরন, কিন্তু হুট করে স্নিগ্ধ তার হাত ধরে ওখান থেকে নিয়ে আসবে সেটা ভাবেনি। নিশ্চয়ই তাসরিন খালা এই ব্যাপারটাকেও বানিয়ে বানিয়ে উল্টাপাল্টা ঘটনা সাজিয়ে সরিয়ে দেবে। জোনাকির হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু স্নিগ্ধকে হাত না ছেড়ে আরো শক্ত করে ধরতে দেখে অবাক হয়। স্নিগ্ধের সাথে পা মিলিয়ে হাঁটতে পারছে না জোনাকি, তাই বলল, দাঁড়ান, আরে আমি পড়ে যাচ্ছি তো। স্নিগ্ধ থেমে গেল জোনাকি, বাকি কথা আর শেষ করতে পারলো না। কি বলতে চেয়েছিল সে? স্নিগ্ধ ঘুরে তাকায় তার দিকে, রুকুজকে জোনাকির দিকে তাকিয়ে বলল, কি বলছিলে? জোনাকি মাথা নিচু করে মিনমিন করে বলল, আপনি এভাবে হাত ধরে সবার সামনে দিয়ে আমাকে নিয়ে আসলেন কেন? স্নিগ্ধ হাতটা ছেড়ে দিল, তারপর 2 হাত বুকে গুজে সরাসরি জোনাকির দিকে তাকালো আর বলল, যাতে তুমি এখানে এসে ভালোভাবে কান্না করতে পারো তাই এনেছি। জোনাকির মুখটা চুপসে গেল, এটা আবার কেমন উত্তর? তবে আর যাই হোক, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, লোকটাই যে আসল বিপদ, বাকি সব তো সেই অভ্যস্ত। তাই একবার স্নিগ্ধর দিকে তাকিয়ে মাথা নিচু করে চলে যেতে লাগলো, তখন স্নিগ্ধ নিজের এক হাতটা সামনে দিয়ে তাকে আটকায়। জোনাকি অবাক হয়ে তাকায় স্নিগ্ধর দিকে। জোনাকি একবার আশপাশটা দেখে নেই, না এই পাশটাই তেমন কাউকে দেখা যাচ্ছে না, শুধু কয়েকটা বাচ্চা ছেলেমেয়েরা খেলছে। স্নিগ্ধ বলল, পালাচ্ছ কেন? মানুষটার মায়া তাকে টানছে আবারও। না না, এটা কখনোই সম্ভব না। সে যতক্ষণ এই মানুষটার সামনে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ দেখা যাবে তার অনুভূতিরা উকিঝুঁকি মারা শুরু করে দিয়েছে। তাই সে ঝটপট বলল, আপনি আমার সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ, তবে এর চেয়ে বেশি আমি আপনাকে চিনি না, জানি না, তাই প্লিজ এভাবে আটকাবেন না আমায়। বলে গটগট করে চলে এলো সেখান থেকে। স্নিগ্ধর দিকে তাকিয়ে তার মুখ ভঙ্গিমাও দেখলো না। স্নিগ্ধ ভ্রুযুগল কুচকে তাকালো জোনাকির যাওয়ার দিকে, মেয়েটাকে চিনতে ভুল হচ্ছে তার। আর এদিকে রাতের খাবার শেষে সবাই ছাদে অনুষ্ঠান দেখতে চলে যায়। সবাই মিলে নাচ গান করছে। জেনি আর তিতলি তো উড়াধুরা গানে উড়াধুরা ডান্স করতেই আছে, বাকিরা দেখছে কম, হাসছে বেশি। নাসরিন তো মেয়েকে কাজল লাগিয়ে দিয়েছে যাতে নজর না লেগে যায়। ইতিমধ্যে একটা মহিলা তিতলির জন্য বিয়ের প্রস্তাবও দিয়ে দিয়েছে। তিতলি মায়ের মতোই সুন্দর, সিল্কি চুল আর শাড়ি পরায় বড় বড় লাগছে, তাই তো ছোট হওয়া সত্ত্বেও পছন্দ হয়ে গিয়েছে সবার। কিন্তু সবশেষে জোনাকির কথাটাই উঠেছে, বড়টাকে ফেলে ছোটটাকে কিভাবে বিয়ে দেবে তারা? মহিলাটারও একই প্রশ্ন। এখন এই নিয়ে ভাবছেন নাসরিন, বড্ড দুশ্চিন্তায় আছে সে। এখন এই অপয় মেয়ের জন্য আবার তার মেয়েটার কপাল না পুড়ে। এদিকে জোনাকি ঘরে গিয়ে শাড়িটা বদলে একটা সুতির কামিজ পরে নিয়েছে, তারপর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দূর আকাশটা দেখায় মনোযোগ দেয়। আকাশে না আছে চাঁদ, আর না আছে তারা, আর না আছে জ্যোৎস্না, তবুও সে আকাশের শূন্যতায় নিজের অপূর্ণতা, নিজের শূন্যতা খুঁজে পায়। তাই তো এত ধ্যান মন দিয়ে তাকিয়ে দেখছে সেই শূন্যতার অন্ধকার আকাশ। আর এদিকে তার মা ফাল্গুনি তখন রান্না করে তার বাবার পছন্দের খাবার রান্না করছিল, পোলাও আর গরুর মাংস ভুনা। আজ তার বাবা 1 মাস পর বাসায় ফিরবে, তার কুমিল্লায় অনেক বড় একটা কাজ হয়েছে নাকি, সেখানেই ছিল। জোনাকি মনমরা হয়ে বসার ঘরে টিভি চালু করে বসেছিল। টিভি চলছে, তবে সেদিকে তার কোনো খেয়াল নেই। ইদানিং তার মনটা ভালো যাচ্ছে না, যাবে কি করে? সুখ পাখিটাই তো মিথ্যা বলে উড়ে চলে গেছে দূরদেশে, তার কথা যে একবারও ভাবেনি সে পাষাণ পুরুষটি। ওই দিন তো বলেছিল যাবে না সে তাকে ছেড়ে, অথচ কাল তাকে না বলে না জানিয়ে চলে গেল। পুরুষটা তাকে জ্বালাচ্ছে, প্রচন্ড রকমের জ্বালাচ্ছে। আগে কাছে পেয়েও জ্বালিয়েছে, এখন দূরে গিয়েও জ্বালাচ্ছে। হঠাৎ কাছে কিছু পড়ার আওয়াজে ধ্যান ভাঙলো জোনাকির, চটপট উঠে পড়লো সোফা থেকে। আর তখনই নজর পড়লো তাদের বাসার সদর দরজার দিকে। দরজার সামনে নিজের মাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার সামনে কাচের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। রুজুগল কুচকে গেল সাথে সাথে, দৌড়ে মায়ের কাছে গেল, তবে বেশি এগোতে পারলো না সে। দরজার বাইরে তাকাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল। নিজের বাবার সাথে অন্য একটা মহিলাকে এবং তার পাশে ছোট একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। মাথায় নানা ধরনের খারাপ চিন্তা আসছে তার, তবে সে চাইলো না সেই ভাবনায় বাস্তবায়ন হোক। ফাল্গুনি এগিয়ে যেতে লাগলো দরজার আরেকটু কাছে, তখন তার পায়ের কাছের একটা টুকরো ঢুকে পড়লো। আহ বোধক ব্যথাতুর শব্দ করে উঠলো। জোনাকি মায়ের কাছে এগিয়ে গিয়ে মাকে ধরলো। পড়তে পড়তে বেঁচে গেছে সে, কিন্তু তার নির্দয় বাবাটা আসলো না, দেখলো না মায়ের কষ্ট, পড়ে যাওয়া থেকে বাঁচালো না তাকে, উল্টো তাদের পাশ কাটিয়ে সেই মহিলা আর মেয়েকে নিয়ে ঘরে ঢুকে পড়লো। কিন্তু ফাল্গুনি অবাক চোখে সেদিকে তাকালো, সে হয়তো বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। জোনাকি এগিয়ে গেল বাবার দিকে, আর কিছুটা উঁচু কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা কারা এরা, কাদের নিয়ে এসেছো তুমি? জুবায়েদ থামলো জোনাকির কথা শুনে, তার মুখে রাগ স্পষ্ট। এমন প্রশ্ন জোনাকির থেকে আশা করেননি তিনি। রাগী কণ্ঠে গর্জে উঠে বললেন, আমার বাড়িতে আমি যাকে ইচ্ছা তাকে নিয়ে আসবো, তুই কে জিজ্ঞেস করার? যা গিয়ে রান্না বসা, নাকি তাও পারবি না? জোনাকির ছোট হৃদয়টা কেঁপে উঠলো বাবার এমন ভয়ানক গর্জন শুনে। জুবায়েদ সেই মহিলা আর মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে গেল। হঠাৎ নিজের মায়ের ফুপিয়ে ওঠা শুনে জোনাকি পিছন ফিরে তাকালো। মাকে মেঝেতে বসে ফুপিয়ে কাঁদতে দেখে সে গেল তার কাছে।
কাছে। ফাল্গুনী মেয়েকে জড়িয়ে নিল নিজের সাথে আর কান্না করতে লাগলো। জোনাকি বলল, মা কান্না করো না, বাবা হয়তো কোনো কারণে রেগে আছে, আমি ভাইয়াকে কল করছি, সে আসলে সব ঠিক হয়ে যাবে। বলে মাকে ছাড়িয়ে উঠতে চাইলো, কিন্তু তার মা তাকে ছাড়লো না, শক্ত করে জড়িয়ে ধরলো নিজের সাথে। আর এদিকে জোনাকি ঘুমিয়েছিল। চেঁচামেচির আওয়াজ শুনে জোনাকির ঘুম ভেঙে গেল। রুকুজকে বিছানা থেকে উঠে লাইটটা জ্বালিয়ে দেখলো বিছানায় ফাল্গুনী নেই। কিছুক্ষণ আগে সে মাকে জোর করে নিজের ঘরে এনে ঘুমাতে দিয়েছিল আর নিজেও তার পাশে শুয়ে পড়েছিল। নীরব ভাই তো বাবার এসব শুনে আর বাসায় আসেনি, তার ঘৃণা হচ্ছে মানুষটাকে দেখতে, হয়তোবা এখানে আসলে আরো ঝামেলা হবে তাই আসেনি। জোনাকি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। চেঁচামেচির আওয়াজটা গাঢ় হলো। বাবা মার যে ঘরটা, ওই ঘরটা থেকেই আওয়াজ আসছে। সে ঘরটায় গিয়ে দেখলো তার মা বাবার পা জড়িয়ে ধরে কান্না করছে আর তার বাবা তাকে ইচ্ছে মতো লাথি দিচ্ছে। এদিকে ওই মহিলা অর্থাৎ নাসরিন তার মেয়েকে নিয়ে বিছানায় আরামসে বসে আছে, যেন কোনো নাট্য অভিনয় দেখছে। জোনাকি মায়ের কাছে গিয়ে মাকে ছাড়াতে লাগলো। তারপর বলল, মা, ও মা ওঠো, বাবা তুমি প্লিজ মাকে মেরো না, আর কষ্ট পাচ্ছে মা, বাবা প্লিজ। কাঁদতে কাঁদতে জোনাকির কথাগুলো বলল, কিন্তু জুনায়েদের বিন্দু পরিমাণ রাগ কমলো না। জোনাকি কেউ লাথি মেরে দূরে সরিয়ে দিল। জোনাকি পাশে থাকা টি টেবিল খানায় গিয়ে পড়লো। জুনায়েদ রাগী স্বরে বলল, তোর মাকে বলে এখান থেকে চলে যেতে, এই বাড়িতে থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে, তোদের মনে যেন থাকে, আর এই ঘরের আশেপাশেও তোদের যাতে না দেখি, যা নিয়ে যা তোর মাকে। জোনাকি ফুফিয়ে উঠলো। মায়ের দিকে তাকিয়ে তার সিধা সাদা মায়ের পাগলামি দেখলো। কি অদ্ভুত তাই না, যাকে তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে সেই তোমাকে ঠকিয়ে চলে যাবে আর তোমার কিছু করারই থাকবে না। বাবার প্রতি পাহাড় সমান ঘৃণা নিয়ে এসে নিজের চোখে পানিটুকু মুছে মাকে কোনোভাবে টেনে টেনে সেই ঘর থেকে বের করে নিয়ে আসলো। ফাল্গুনী জোনাকিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর বলল, আমি কি করেছিলাম রে, তোর বাবা আমার সাথে এমন করলো কেন বল না জোনাকি, আমি তো কোনো কিছুর অভাব রাখিনি এই সংসারে, তাহলে আমার সাথেই কেন হলো মান, কেন এমন হলো? ফাল্গুনী কথাগুলো বলতে বলতে জোনাকির কাঁধে হেলান দিয়ে কাঁদতে লাগলো। জোনাকি মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো আর কিছুক্ষণ পর পর ফুফাতে লাগলো। এভাবে সময়টা বদলাতে লাগলো। তাদের সুখী জীবনটার সমাপ্তি হতে লাগলো। জুনায়েদ দিন দিন ফাল্গুনীর প্রতি অত্যাচার করতে লাগলো। নীরব তখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, তাই কোনো জব হচ্ছিল না। বাবা হাত খরচ কিংবা কোনো কিছুরই খরচ দিত না, আর দিলেও নীরব নিত না। দিন দিন হিমশিম খেতে হচ্ছিল। শেষে 2টা টিউশনি করানো শুরু করে। জোনাকির পড়াও বন্ধ করে দিতে বলে জুনায়েদ। অন্যদিকে সেই স্কুলে 10 বছরের মেয়ের নাম তিতলি জুনায়েদের তৃতীয় সন্তানকে ভর্তি করানো হয়। প্রত্যেকদিন তার জন্য কত সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসে, তার পছন্দের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসে। মেয়েটাকে কত আদর করে তারই বাবা, অথচ সে এতিমের মতো দেখে যাচ্ছে সেই মুহূর্তগুলো। আর মনটাও বলতে থাকে, তোর যদি বাবা থাকতো তাহলে তোকেও এভাবে আদর করতো। সেদিন ছিল শুক্রবার। বাবা অনেক বাজার করে নিয়ে এসেছিল। তিতলির নানা বাড়ি থেকে নাকি মেহমান আসবে। মাকেই সব কাজ করতে হলো। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত একটানা রান্না করলো সে, বিশ্রাম পর্যন্ত নিতে পারেনি। কত পদের রান্না করা হলো তাদের জন্য। তিতলির খালা খালো আর তার বন্ধুরা অনেকেই এসেছিল। জোনাকি অনেক খুশি ছিল মেহমান আসবে বলে, কিন্তু ফাল্গুনী তাকে দরজা বন্ধ করে ঘরে রেখে গেছে। নীরব বাইরে গিয়েছে বন্ধুদের সাথে দেখা করতে, কারণ অন্যদিন তার সময় হয় না, তাই আজই আড্ডা দিতে চলে গেল। ঘরে একা বসে থাকতে থাকতে জোনাকি বিরক্ত হয়ে পড়লো। দরজা কিছুক্ষণ ধাক্কালো, দেখলো তিতলি এসে দরজাটা খুলে দিয়েছে। কেন খুলে দিয়েছে কে জানে, তবে জোনাকির জন্য তো ভালোই হয়েছে। সে খুশি মনে পাকের ঘরের দিকে গেল, কিন্তু পাকের ঘরের দরজা কাছে যেতে সে চিৎকার করে উঠলো। দৌড়ে গিয়ে লোকটাকে নিজের মায়ের কাছ থেকে সরালো আর ইচ্ছে মতো এলোপাথারি মারতে লাগলো। ফাল্গুনী এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, দৌড়ে বেরিয়ে গেল পাকের ঘর থেকে। জোনাকি বলল, খারাপ লোক, তোর সাহস কত বড়, আমার মায়ের গায়ে হাত দিয়েছিস, তোকে ছাড়বো না, আমি ছাড়বো না। বলতে বলতে পাশে থাকা গরম খুন্তিটা নিয়ে লোকের কাঁধে বসিয়ে দিল। লোকটা চিৎকার করে উঠলো। লোকটার চিৎকার শুনে বাসার সকলে সেখানে উপস্থিত হলো, কিন্তু সেদিকে সামান্য খেয়াল নেই জোনাকির। সে ব্যস্ত লোকটাকে মারতে, যেভাবে পারছে আর মারছে, এটা সেটা বলে চিৎকার করছে। জুনায়েদ রাগে ফেটে পড়ে আর জোনাকিকে লোকটার কাছ থেকে সরিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় তারই গালে। কিন্তু এতেও যেন জোনাকির রাগ কমলো না। সে বাবাকে সরিয়ে আবার লোকটার কাছে চলে যেতে লাগলো তাকে মারার জন্য। সবাই অবাক হলো জোনাকির মতো শান্ত মেয়ের এমন রূপ দেখে। তিতলির খালো বলে উঠলো, আমি আমার বন্ধুকে এখানে মার খাওয়ার জন্য নিয়ে আসিনি। ছি ছি জুনায়েদ সাহেব, আপনি তো দেখি নিজের বড় সন্তানদের ভালো শিক্ষা দেননি। একটা বাচ্চা মেয়ে কিভাবে এত বড় মানুষের গায়ে হাত তুলে? এসব কথা শুনে জুনায়েদের রাগ তরতর করে বেড়ে উঠলো। মেঝেতে পড়ে থাকা খুন্তিটা নিয়ে চুলোতে গরম করে নিয়ে সেটা জোনাকির হাতের তালুতে বসিয়ে দিল। ঝলসে গেল সাথে সাথে জায়গাটা। জোনাকি গগন বিধারী চিৎকারে পুরো বাড়িটা যেন কেঁপে উঠলো। ফাল্গুনী সেখানে দৌড়ে আসলো, জোনাকিকে কাছে টেনে নিল আর বলল, ওকে মারছেন কেন? ওর কোনো দোষ নেই, এমন করবেন না দয়া করে। এবার তাসরিন এগিয়ে আসলো তাদের দিকে। সে তো এতক্ষণ অপেক্ষায় ছিল কিভাবে ওদের শায়েস্তা করা যায়, আর এখন সে সুযোগটাও পেয়ে গেছে, তাই সুযোগটা বাঁচতে দিল না। তাসরিন বলল, এই তোর মেয়ে আমার দুলাভাইয়ের বন্ধুকে এভাবে মারলো কোনো কারণ ছাড়াই, আর তুই কিনা বলছিস তোর মেয়ের কোনো দোষ নেই। জোনাকি গর্জে উঠলো তাসরিনের কথাই। তার দিকে তাকিয়ে বলল, আপনার এই দুলাভাইয়ের বন্ধু আমার মায়ের গায়ে হাত দিয়েছে, বাজে স্পর্শ করেছে তাকে, আমার মাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, তাই মেরেছি, মেরে আমি বেশ করেছি। চিৎকার করে বলে উঠলো। সবাই অবাক হলো এমন কথায়, অবিশ্বাস নিয়ে তাকালো। জোনাকির কথা সবারই বোধগম্য হলো। এদিকে ফাল্গুনী মেয়েকে থামানোর চেষ্টা করছে যাতে কিছু না বলে, কিন্তু জোনাকি কিছুই শুনেনি। সে ভেবেছিল সবাই হয়তো এবার তাদের পক্ষ নেবে, কিন্তু তার ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তাসরিন বলল, দেখেছেন এই মেয়ে কি বলে, আমার দুলাভাইয়ের বন্ধু নাকি ওর মায়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। জাহির ভাইয়ের কি মেয়ের অভাব পড়েছে যে তোর মায়ের কাছে যাবে? শুনেন, ওর মা নিশ্চয়ই জাহির ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করেছে। এখন এই মেয়ে ভুলভাল বলে সবাইকে
ঘোরানোর চেষ্টা করছে। জুনায়েদ এগিয়ে গেল ফাল্গুনির দিকে, তার চুলের মুঠি ধরে তাকে এলোপাথারি মারতে লাগলো আর খারাপ ভাষায় গালি দিতে লাগলো। জোনাকি একা পারছিল না আমাকে ছাড়াতে, আর অন্যরা সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে, কেউ এগিয়ে আসছে না। জোনাকি কাঁদতে কাঁদতে বাবার পায়ে পড়ে গেল, কিন্তু নির্দয় বাবার মন গলল না। যতক্ষণ পারলো মারলো, তারপর সবাই সেখান থেকে চলে গেল। একজন নারীর সতীত্বকে অপমান করে চলে গেল। একজন নারীর জীবনে এই সতীত্বটাই তো প্রাধান্য রাখে, যেটা সে সবসময় আগলে রাখতে চাই। সেখানে যদি নারীটা বদ্ধ আত্মসম্মান বোধের হয় তাহলে তো কথাই নেই। সে রাত ছিল ফাল্গুনের শেষ রাত, নিজের জীবনের সবটাই হারিয়ে বসেছিল সে, তাই পৃথিবীর মায়াও হারিয়ে চলে গেল। তাকে গভীর রাতে ফেনে ঝুলে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। আত্মহত্যার ট্যাগ লেগে গিয়েছিল তার জীবনে। চলুন এবার বর্তমানে আসা যাক। জোনাকি নিজের চোখের পানিটুকু মুছে নিল, ডান হাতের দিকে তাকাতে সেই পুরনো ক্ষত দেখতে পেল। এখন কেমন তাজা তাজা লাগে তার মনের ব্যথার মতো। 6টা বছর পেরিয়ে গেল, অথচ সব অনুভূতিরা তাজা রয়ে গেল। জোনাকি বারান্দা থেকে ঘরের ভেতরে এসে দেখলো কয়েকজন মহিলা তার বিছানায় আর মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাচ্ছে। হয়তোবা অনুষ্ঠানে যায়নি তারা। জোনাকি ঘর থেকে বেরিয়ে আসলো। এই সময় সবাই ছাদে। ছাদ থেকে জোরে জোরে গান বাজনার আওয়াজ আসছে। সে পাকের ঘুরে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেলো। খুব খিদেও পেয়েছে। দুপুর থেকে কিছুই খায়নি। রাতে খাবার খেলে নিশ্চয়ই তাসরিন আর নাসরিন দুই মহিলা তাকে জেরা করা শুরু করবে। পাকের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উঠতে যাবে, ঠিক তখনই উপরতলা থেকে জোনাকির একটা চাচাতো বোন রুমকি ডাক দিল তাকে। তারপর বলল, এই জোনাকি, নীরব ভাই তোকে ডাকছে, তাড়াতাড়ি আয়। বলে দৌড়ে ছাদে চলে গেল। জোনাকি সেদিকে তাকিয়ে ভাবে যাবে কি যাবে না, কিন্তু ভাইকে কি আর না করতে পারে। তাই সিঁড়ি দিয়ে ঘরে না গিয়ে ছাদে চলে গেল। ছাদে প্রবেশ করতে অনেক মানুষকেই দেখলো। সবাই একেবারে সাজুগুজু করে বসে আছে। সবার মাঝে তাকে কেমন বেমানান লাগছিল। তাই সে নিজের ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে গুটিয়ে নিল নিজেকে। নীরব বলল, জোনাকি এদিকে আস। জোনাকি নীরব ভাইয়ের ডাকে সেদিকে তাকায়। স্টেজের একটা সুন্দর সোফাতে বসে আছে সে। জোনাকি মুচকে আসে সেদিকে তাকিয়ে, তারপর এগিয়ে যায় সেদিকে। সে যেতে নীরব বলল, শাড়িটা খুলে ফেলেছিস কেন, ভালো লাগেনি বুঝি? জোনাকি তাকালো ভাইয়ের দিকে। এই মানুষটা এখন তার সবসময় তাকে কি সুন্দর আগলে রাখে। মায়ের পর তো এই একজনই তাকে প্রতিনিয়ত এই পৃথিবীর নজর থেকে বাঁচিয়ে আসছে। ভাইয়ের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলো আর বলল, তোমার দেয়া কোনো জিনিস আমার কোনোদিন খারাপ লেগেছে বুঝি? আসলে শাড়িটা পরে হাঁটতে পারছিলাম না, তার উপর গরম, তার জন্যই খুলে ফেলেছি। নীরব বোনের মাথায় হাত বুলিয়ে তাকে সোফায় বসতে বলল, কিন্তু জোনাকির অস্বস্তি লাগছিল এভাবে সোফায় বসাটা। তাই বলল, ভাইয়া তোমরা ছবি তুলো, আমি ওই দিকটায় গিয়ে বসি। ঝটপট স্টেজ থেকে নেমে আসলো আর ছাদের একেবারে কোনায় থাকা চেয়ারে গিয়ে বসে পড়লো। এই পাশটাই কেউ নেই, সবাই স্টেজের সামনে বসে আছে, তাই কোনো চিন্তা নেই ভেবেই সান্ত্বনা দিল নিজেকে। তখন নিজের পাশের চেয়ারটাই কাউকে বসতে দেখে চকিত নয়নে তাকালো। স্নিগ্ধকে নিজের পাশে বসতে দেখে অবাক হলো সে। তবে কি বলবে বুঝে উঠতে পারলো না। তার কি এখান থেকে চলে যাওয়া উচিত নাকি থাকা উচিত তাও বুঝলো না। স্নিগ্ধ পাশে বসে নিজের হাতে থাকা বিরিয়ানির প্লেটটা এগিয়ে দিল জোনাকির দিকে। জোনাকি ভ্রু গুটিয়ে তাকালো সেদিকে। স্নিগ্ধ বলল, নীরব বলেছে তোমাকে এই প্লেটটা দিয়ে দিতে, তার জন্য এনেছি। না হয় আবার তুমি বলবে অপরিচিত মানুষদের দেওয়া খাবার খাও না। পাবলিশিন ভাবে বলতে চেয়ারে হেলান দিল। জোনাকি দ্বিধাতে পড়ে গেল, প্লেটটা নিবে কি নিবে না। তা বুঝতে পেরে স্নিগ্ধ জোনাকির হাতটা ধরে তার হাতে প্লেটটা দিয়ে দিল। হালকা কেঁপে উঠলো জোনাকি স্নিগ্ধর স্পর্শে। স্নিগ্ধ বুঝলো না ব্যাপারটা কি, কে জানে। তারপর বলল, নাও এবার খেয়ে নাও। বলতে বলতে পাশে থাকা একটা পানির বোতল নিয়ে মুখ খুলে এগিয়ে দিল জোনাকির দিকে। জোনাকি চুপচাপ সেটা নিয়ে হাত ধুয়ে খেতে লাগলো। পেটের ক্ষুধারা এখন টকবগিয়ে যেন জেগে উঠেছে। তাই সামনে স্নিগ্ধ আছে কিনা অন্য কেউ তা ভাবার সময় পেল না। খেতে খেতে হঠাৎ খেয়াল করলো তার সামনে থাকা পুরুষটি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আকস্মিক তাকাতেই দুজনের চোখ জোড়া মিলিত হয় একে অপরের সাথে। আর জোনাকি বেচারার তো কাশি উঠে যায়। জোনাকিকে কাশতে দেখে স্নিগ্ধ দাঁড়িয়ে তার পিঠে আর মাথায় আস্তে করে চাপড় দিতে থাকে। কিছুক্ষণ বাদে কাশি নিয়ন্ত্রণে আসতেই জোনাকির খবর হলো স্নিগ্ধ তার এতটা কাছে এসে তাকে স্পর্শ করছে। সে ধরপড়িয়ে দাঁড়িয়ে গেল। হুট করে জোনাকির দাঁড়ানোটা বোধগম্য হলো না স্নিগ্ধর। সে ভ্রুকুচকে তাকালো জোনাকির দিকে আর জিজ্ঞেস করলো, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এই পুরো খাবারটা শেষ করে তারপর যেখানে ইচ্ছে যাবে। জোনাকি মাথা নিচু করে মিনমিন করে বলল, আর খেতে ইচ্ছে করছে না, পেট ভরে গেছে, এগুলো রেখে আসি। স্নিগ্ধ বলল, তোমার এটো খাবার কি কেউ খাবে যে রেখে আসবে? ফার্স্ট এগুলো শেষ করো, আমার কিন্তু অপচয় করা একদম পছন্দ নয়। বলে নিজের পাঞ্জাবের পকেট থেকে ফোনটা বের করে আবার চেয়ারে বসে পড়লো আর ফোন স্ক্রল করতে লাগলো। এদিকে জোনাকি ভেবে পাচ্ছে না কি করবে। আশপাশ একবার দেখে নিল, তারপর আবার চেয়ারে বসে চুপচাপ প্লেটটা নিয়ে খেতে লাগলো। বলা যায় গিলতে লাগলো। এর মধ্যে স্নিগ্ধ তার দিকে তাকায়নি, ছটপট খেয়ে নিল। তারপর হাতটা ধুয়ে নিল। তখন স্নিগ্ধ তার দিকে ফিরলো আর খুব স্বাভাবিকভাবে বলল, নিজেকে আড়াল করতে শক্ত খোলস দিয়ে নিজেকে ঢেকে রাখলেই হয় না, তার জন্য শক্ত খোলসের ভেতরে থাকা নিজেকেও শক্ত করে গড়ে তুলতে হয়, তবেই না তাল মেলাতে পারবে এই নিকৃষ্ট মানুষদের সাথে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লাগছে। যদি ভালো না লাগে তাহলে সেটাও কমেন্টে বলে দেবেন, আর পরবর্তী পার্ট দিব না। আর যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। আর অবশ্যই সবাই ভিডিওতে একটা লাইক দিন, আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।